মধ্যরাত থেকে রাজধানীতে তুমুল বৃষ্টি, ৬ ঘন্টায় ৭৬ মিলিমিটার রেকর্ড। জলাবদ্ধতায় ডাকাল নগরবাসী, বন্যার পানিতে চট্টগ্রামের চরম দুর্ভোগ। কাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা জুড়ে উৎসবের আমেজ। চলে গেলেন স্পিকার জবির উদ্দিন, বাদজোহর ধানমন্ডিতে জানাজা, সংসদ ভবনের দ্বিতীয় জানাজা শেষে দাফন, বিএনপির একদিনের শোক। এবং সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা, বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। রাজধানীতে মধ্যরাত থেকে একটানা তুমুল বৃষ্টি হচ্ছে, এতে কোনো কোনো এলাকায় হাঁটু সমান পানি জমেছে। এরই মধ্যে কর্মদিবসে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে সবশেষ ৬ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। জলাবদ্ধতার কারণে রাজধানীতে যানবাহনের সংখ্যা খুব কম। এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অফিস আদালতের উদ্দেশ্যে বের হওয়া নগরবাসী পড়েছেন বিপাকে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছেছে শিক্ষা প্রতিষ্ঠানে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কাজীপাড়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এম.আর. আসাদ। আসাদ, নগরীর চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি, রাজধানীর এবং নগরীর যে চিত্রর কথা আমি কি দেখছি সেটা আপনি জানতে চেয়েছেন, এবং আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি আসলে আমি কি চিত্র দেখছি। আপনি দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের একটি আবর্জনাবাহী যে গাড়িগুলো রয়েছে সেটিও গেল, এবং এই যে পুরো যদি সড়কটি আপনাকে আমি দেখাই যে প্রায় হাঁটু পর্যন্ত পানি এই জায়গায় রয়েছে শুধুমাত্র, এবং এই বামে যে এই সংলগ্ন যে সড়কগুলো রয়েছে যেগুলো আসলে আবাসিকের মধ্যে চলে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যে সেখানে কিন্তু প্রায় কোমর পর্যন্ত পানি, কারণ বৃষ্টির পানিগুলো মূল সড়ক থেকে আসলে যে পাশে যে সংযোগ সড়কগুলো আছে সেই দিকে চলে যাচ্ছে। এবং এখন আপনাকে দেখানোর চেষ্টা করছি একটি প্রাইভেট কার যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে পানির যে উচ্চতা এখানে সেটি কতটুকু, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি গাড়ি, আপনি আমার সামনেও দেখতে পাচ্ছেন যে বেশ কিছু গাড়ি কিন্তু এখানেই আসলে তাদের ইঞ্জিনের মধ্যে পানি প্রবেশ করায় সে গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং এটি হচ্ছে সড়কের ডান পাশ এবং বাম পাশে যে অবস্থা রয়েছে। আপনি আমাদের যে পরিবহনে করে আসলে আমরা এসেছি সেই পরিবহন সহ বাম পাশে আরও বেশ কিছু গাড়ি কিন্তু সড়কে এখন সারিবদ্ধভাবে অপেক্ষায় আছে, কারণ সামনে যে পরিমাণ পানি উঠেছে সেই জায়গা দিয়ে আসলে এই পরিবহনগুলো আসলে এই জায়গাটি অতিক্রম করে যে আসলে কাজীপাড়া থেকে মিরপুর 10 নম্বরে যাবে সেটি আসলে সম্ভব হচ্ছে না। এবং মিরপুর 10 নম্বরেও কিন্তু কোমরের ওপরেই পর্যন্ত এখন পর্যন্ত আমরা পানি যতটুকু আমরা সেখান থেকে যারা আসছেন তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম। এছাড়া মিরপুর একেও ঠিক একই রকম পরিস্থিতি, সেখানেও কোমর পর্যন্ত পানি, এবং বিশেষ করে সবচেয়ে ভয়ানক পরিস্থিতি হচ্ছে যে এই যে কাজীপাড়া শেওড়াপাড়ার পাশে যে ছাপড়া মসজিদ থেকে 60 ফিটের যে রোডটি আছে এই পানিগুলো কিন্তু ওই দিকের খালগুলোর দিকে যাচ্ছে, এবং সেখানে ভেতরে যে বাসা বাড়িগুলো রয়েছে যেখানে যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু মূলত পানিবন্দী হয়ে পড়ছেন ধীরে ধীরে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমার নিচেই যে পানিটি যাচ্ছে সেটি কিন্তু 60 ফিটের যে খালগুলো রয়েছে সেদিকেই কিন্তু যাচ্ছে, এবং যাওয়ার পথে কিন্তু যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে যাবে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে এই স্থানীয় বাসিন্দারা কিন্তু বারবার এসে অভিযোগ জানিয়েছেন যে তাদের বাসায় কিন্তু খাটের ওপর পর্যন্ত পানি চলে গিয়েছে। এছাড়া যারা শ্রমজীবী কর্মজীবী মানুষ রয়েছে তারা ভোগান্তিতে পড়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, যারা স্কুল কলেজে গিয়েছিলেন তারাও ফেরার পথে এবং যাওয়ার পথে কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছেন। তো এখন পর্যন্ত কাজীপাড়া থেকেই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি, ধন্যবাদ আসাদ আপনাকে।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানের পানির তীব্র স্রোতে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। সুপেয় পানি, খাবার ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন লক্ষাধিক মানুষ। এদিকে টানা 9 দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বাঁশখালীর ছনুয়া, শেখেরখিল, গন্ডামারা, বড়ঘোলা, সরল, বাহারছড়া, খানখানাবাদ ও কাথুরিয়া ইউনিয়নের বহু এলাকায় এখনো কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। জামালপুর হাটচন্দ্রায় 4 বছর স্থায়ী জলাবদ্ধতায় মানবতর জীবন কাটাচ্ছে প্রায় 2 শতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। বর্ষা মৌসুম এলেই জামালপুর শহরের হাটচন্দ্রার পলাশতলা এলাকা পরিণত হয় জলাবদ্ধ জনপদে। আঙ্গিনা উপচে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি ঢুকে পড়ে ঘরে। এই যন্ত্রণা সহ্য করেই চলছে 2 শতাধিক পরিবারের দৈনন্দিন জীবন। স্থানীয়দের অভিযোগ, দূষিত পানিতে শিশু ও বয়স্কদের মধ্যে বাড়ছে পানিবাহিত ও চর্মরোগের ঝুঁকি। প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, কর্মজীবী ও গৃহিণীদের। সমস্যার সমাধানে বারবার সংশ্লিষ্টদের দ্বারস্থ হলেও মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। রাস্তার নাজুক অবস্থা, ভেঙে চুরে শেষ, পানি বন্ধ। আমার চুলায় পানি উঠে গেছে, রান্না করে পানি উঠে গেছে, আমি রান্নাতে পারি না। পরীক্ষা চলতেছে, আমাদের স্কুলে যেতে কষ্ট হয়। পৌরসভা ট্যাক্স দেই, কর দেই, সবকিছু করি, কোনোটা তো আমাদের কাছে না নিয়ে থাকে না। তাহলে আমরা এই কষ্টগুলো কেন করব? তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সংশ্লিষ্টরা বলছেন, পানি আটকে থাকার স্থানগুলো চিহ্নিত করা সহ সমস্যা সমাধানে কাজ চলছে। অপরিকল্পিতভাবে মাটি কেটে বাড়িঘর নির্মাণ করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে আমরা এই জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এই প্রকল্পের কাজ চলমান আছে। ড্রেনের কাজ সম্পূর্ণ হলে আশা করি এই জলাবদ্ধতা আর থাকবে না এবং মানুষ এই জলাবদ্ধতা থেকে নিষ্কৃতি পাবে। পলাশতলার বাসিন্দারা এবার মৌখিক আশ্বাসের বদলে বাস্তব সমাধান দেখতে চান। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। কাল বরিশাল সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধান হিসেবে বরিশাল বিভাগে এটিই তার প্রথম সফর। একে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা নিয়েছে ব্যাপক প্রস্তুতি। বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক সভা এবং দক্ষিণাঞ্চলের উন্নয়ন ভাবনা নিয়ে বরিশাল জুড়ে এখন বইছে উৎসবের আমেজ। তারিকুল ইসলাম তৌহিনের তথ্য ও চিত্রে তাসিন তারিনের প্রতিবেদন। 2026 সালে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে বরিশাল জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সরকারি দপ্তর, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের বরিশালে আসতেছে, এজন্য আমরা বরিশালবাসী সকলে আনন্দিত। বরিশালে কর্মসংস্থান দ্রুত গতিতে করা হয়, তাইলে আমি মনে করি যে বরিশাল দ্রুত গতিতে ডেভেলপ হবে। দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার খ্যাত গৌরনদীর বাটোয়ারজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী 30 গোডাউন বধ্যভূমি এলাকাতেও একই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, সব ধরনের প্রস্তুতি আমাদের দলীয় পক্ষ থেকে, প্রশাসনের সর্বস্তর থেকে আমরা ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করব আমাদের মানবিক প্রধানমন্ত্রী তিনি তার সুবিবেচনা, এই সমস্ত বিবেচনা করে বরিশালবাসীকে তিনি ধন্য করবেন। বরিশাল 1 আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা সহ নানা মানদণ্ডে সরকার প্রধানের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। এবারে শুধুমাত্রই বৃক্ষরোপণটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ইতিমধ্যেই কৃষক কার্ড, তারপরে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের আলেম এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা কার্ড দিয়েছি। এই প্রোগ্রামের একটা অংশ হিসাবেই দক্ষিণাঞ্চলে আগমন। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, কৃষিখাতে অগ্রগতি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসবে। তাই শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
না ফেরার দেশে পাড়ি জমিয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম এবং বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সংসদের নির্ধারিত চত্বরে সমাহিত হবেন তিনি। আরও জানাচ্ছেন মাহমুদ হোসেন। বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। রোববার ভোর ৪টায় পাড়ি জমান না ফেরার দেশে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে তিনি লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করেন এবং ১৯৬০ সালে আইন পেশায় যোগ দেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন জমির উদ্দিন সরকার। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। বিএনপির শীর্ষ নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর সংসদের নির্ধারিত চত্বরে তাকে সমাহিত করা হবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এদিকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মরহুম জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা কালো পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা নয়, কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা কর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। বিশুদ্ধ পানির অভাবে জন্ডিস, হেপাটাইটিস ও টাইফয়েডে আক্রান্ত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম। আবাসিক হলগুলোতে নিরাপদ খাবার পানির সরবরাহ নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের। সানিউল আলম রাজুর প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে জন্ডিস, হেপাটাইটিস A ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশুদ্ধ পানির তীব্র সংকট, অস্বাস্থ্যকর এবং নিম্নমানের খাবারের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে শারীরিক ভোগান্তির পাশাপাশি একাডেমিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সাবমার্সিবলে পানি উঠাইলে দেখি আমরা আয়রন থাকে। ট্যাপের পানিগুলো ইউজ করা হয়, এগুলো খুবই খারাপ। গোসলের সময় দেখা যায় যে আমাদের পানি হচ্ছে লাল কালার অনেক সময় পাওয়া যায়। ক্যান্টিনগুলো আছে, আমাদের খাবারের দোকানগুলো আছে, এতে সঠিক পানির ব্যবহার করছে না। রোগ বালাই হয়, চুলকানি কিংবা ঘা এরকম টাইপের রোগ হয়। পানিটা যদি একদম ফিল্টার করে আমাদেরকে দেওয়া হয় তাহলে হয়তো আমরা ভালো পানিটা পাবো। শিক্ষার্থীদের বাহিরের অস্বাস্থ্যকর খাবার পরিহারের পাশাপাশি বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত 3 মাস থেকে প্রচুর পানিবাহিত রোগ আমরা পাচ্ছি। পানির ব্যাপারে আমার মনে হয় সবাইকে একটু সজাগ থাকতে হবে। তারা যেন চেষ্টা করে ফ্রেশ ওয়াটার খাওয়ার জন্য এবং পানি যেন অবশ্যই কন্টামিনেটেড না থাকে। আবাসিক হলগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহে গুরুত্ব সহকারে কাজ চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য হল পর্যায়ে বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে প্রত্যেকটা হলের যে পানি যে সাপ্লাই ট্যাঙ্ক এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। একাডেমিক ভবনগুলোতে আপনারা দেখবেন যে পিউরিফাই মেশিন অলমোস্ট প্রতিটা বিল্ডিংয়েই আছে। শুধু আশ্বাস নয়,
দ্রুত বিশুদ্ধ পানির নিশ্চয়তা, খাবারের মান উন্নয়ন এবং আবাসিক হলগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। মিশেল বিন তানোয়ার, মোহনা সংবাদ। টানা বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা। বিজয়নগর থেকে পল্টনের পুরো এলাকা তলিয়ে গেছে পানিতে। এ বিষয়ে জানাতে পল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, পল্টনের চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বলছিলেন এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি রাজধানীর বিজয়নগর এলাকায়। আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, গতকাল রাত থেকে রাজধানীতে যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টি কিন্তু এখনো থামেনি এবং সেই বৃষ্টির ফলে রাজধানী কিন্তু এখন একেবারেই তলিয়ে গিয়েছে। বিশেষ করে রাজধানীর যে পল্টন এলাকা রয়েছে, সেই পল্টন এলাকায় কিন্তু সকাল থেকেই আমি রয়েছি। আমি যে চিত্র এখানে দেখেছি, আসলে এখানে পানিতে কিন্তু একেবারে পুরো সড়ক, এখানকার যে সকল সড়ক রয়েছে সেই সব সকল সড়ক কিন্তু একেবারে তলে গেছে, যে কারণে এই যে সড়কে চলাচলরত যেসব যানবাহন রয়েছে এবং মানুষজন যারা তাদের জীবিকার প্রয়োজনে যারা বের হয়েছিল, তারা কিন্তু প্রচুর পরিমাণে যে এক ধরনের ভোগান্তিতে পড়েছে আমরা দেখতে পেয়েছি এবং রাস্তার মধ্যে যানবাহন বিকল হয়ে বিভিন্ন সময় কিন্তু আমরা পড়ে থাকতে দেখেছি, যে কারণে কিন্তু ব্যাপক একটা ভোগান্তির কিন্তু এই মুহূর্তে এখানে সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টি কখন নাগাদ থামবে সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না, যে কারণে কিন্তু পানির যে পরিমাণ সেটি কিন্তু আস্তে আস্তে বেড়েই চলছে। আমরা আশেপাশে যে সমস্ত দোকানগুলো দেখেছিলাম, সেই সব দোকানগুলোর ভিতরেও কিন্তু পানি ঢুকে পড়েছে, যে কারণে কিন্তু এখানকার যে সব ব্যবসায়ী যারা রয়েছে তারাও কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে এবং যারা প্রয়োজনে যারা বের হয়েছিল তারা অনেকেই কিন্তু পানি ভেদ করে এবং পানির মধ্যে ভিজেই কিন্তু তারা রওনা হয়েছে এবং অনেকে কিন্তু রিক্সায় করেও কিন্তু অনেকেই রওনা হচ্ছেন, যে কারণে কিন্তু আসলে খুবই ভোগান্তির মধ্যে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। রাজধানীর, বিশেষ করে রাজধানীর বেশিরভাগই এলাকায় কিন্তু আসলে পানির নিচে তলিয়ে গেছে এই মুহূর্তে এবং রাজধানীবাসী আমাদের কাছে অভিযোগ করেছে আসলে বিভিন্ন জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় এই যে বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানি কিন্তু আসলে নিষ্কাশন হতে পারছে না, যে কারণে কিন্তু আসলে পানির পরিমাণ কিন্তু আরো বেড়ে চলছে। কখন নাগাদ এই পানি আসলে কমবে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। অর্থাৎ এই বৃষ্টি যদি আরো অব্যাহত থাকে তাহলে কিন্তু রাজধানীবাসীকে আরো ভোগান্তিতে পড়তে হবে। ধন্যবাদ নাজমুল আপনাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার জেরে এমন পদক্ষেপের দাবি করেছেন মার্কিন বাহিনী। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এতে মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। রুমার ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজে হামলার পর ইরানে রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে এই ঘটনার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। তবে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দিলেও কূটনৈতিক আলোচনার সুযোগ আছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেন্টকমের দাবি, সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে IRGCর প্রকাশ্য হামলার পর ইরানের তৃতীয় দফার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিকও নিখোঁজ রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অনুমোদিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টা করায় একটি জাহাজে নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়। এদিকে এই হামলার জেরে ইরান উপসাগরীয় অঞ্চলগুলোতে হামলা চালাতে পারে বলে বাহরাইন ও কাতারে সতর্কতা জারি করা হয়েছে। রুমা, মোহনা সংবাদ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। ৭৪ বছর বয়সে তার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সংবাদ মাধ্যম আমিরি দিওয়ান। তার নেতৃত্বে কাতার অর্থনীতি, কূটনীতি ও অবকাঠামোর উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। সাবেক এই রাষ্ট্রনায়কের মৃত্যুতে কাতারের শোক ঘোষণা করা হয়েছে।
শেষ করব মোহনার সংবাদ যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মধ্যরাত থেকে রাজধানীতে তুমুল বৃষ্টি, 6 ঘন্টায় 76 মিলিমিটার রেকর্ড। জলবদ্ধতায় নাকাল নগরবাসী, বন্যার পানিতে চট্টগ্রামের চরম দুর্ভোগ। কাল বরিশাল সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা জুড়ে উৎসবের আমেজ। চলে গেলেন স্পিকার জমির উদ্দিন, বাদ জোহর ধানমন্ডিতে জানাজা, সংসদ ভবনের দ্বিতীয় জানাজার শেষে দাফন, বিএনপির একদিনের শোক। এবং সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা, বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে শেষ 4-এ ইংল্যান্ড। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।